আচ্ছা দেখো, ডল স্টার্টারটা ধ্রুব কোন পয়েন্টে তোমার অসুবিধা আছে বলছিল বলো। দেখতে পাচ্ছ সবাই ছবিটা ক্লিয়ারলি? ধ্রুব? স্যার এই বলছি যে মানে যখন ওভারলোড হবে আর কি, তখন ওই হুম যে এল অন এর যে ওইখান থেকে যে মানে কারেন্টটা এসছে, হুম মানে এই যে সার্কিটটা পূর্ণ হলো, এটা কি করে মানে ওই যে যে মানে এনসি রয়েছে, ওই এনসিটা কি করে মানে মানে সার্কিট আনকমপ্লিট ওপেন হয়ে গেল, মানে এইটা আমি বুঝতে পারছি না স্যার। সার্কিট কি করে ওপেন হবে? ওভারলোড যদি হয়, মোটর যদি ওভারলোড হয়, সার্কিট কি করে ট্রিপ হবে বা ওপেন হবে যার জন্য মোটরটা স্টপ হয়ে যাবে? এটাই তো তোমার প্রশ্ন, হ্যাঁ স্যার, এটাই কোশ্চেন। তাই তো? আচ্ছা, হ্যাঁ তো স্যার। এইটা হচ্ছে সব থেকে সিম্পল সার্কিট, যেটা আমি কালি দিয়ে দেখাচ্ছি দেখো। এল ওয়ান থেকে গিয়ে কন্ট্যাক্টর ভায়া হয়ে যাচ্ছে মোটরে, এটা তো সিম্পল যাচ্ছে। এবার এই দেখো, এই যে লাইনটা আছে তার সাথে কি করা আছে দেখতে পাচ্ছ? এখানে আগে ভালো করে দেখো, কন্ট্যাক্টর আছে কিছু, দেখো এই একটা কন্ট্যাক্টর। কন্ট্যাক্টর গুলোকে সবগুলোকে নিয়ে জয়েন করে একটা আয়রন বার দিয়ে এনবিসি আগেটা রাখা আছে ধরো। এবার এনবিসি যদি ম্যাগনেট হয়, আয়রনকে তো ও আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে তো। যখনই হ্যাঁ এনবিসিটা ধরো ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, এনবিসি কখন ম্যাগনেটাইজ হবে? যখন ওকে আমরা সাপ্লাই দেবো, 440 সাপ্লাই দেবো। সাপ্লাই যখন একে দেবো, তখন ও ম্যাগনেট হবে। তো যখনই ম্যাগনেট হচ্ছে, ও কি করছে, এটাকে নিচের দিকে টেনে নিচ্ছে। যখনই এনবিসি টেনে নেবে, তখন কি হবে? এই মানে যে কন্ট্রাক্টর গুলো সবগুলো ক্লোজ হয়ে যাবে। টাচ হয়ে যাবে, এইগুলো টাচ হয়ে যাবে, একে অপরের সাথে টাচ হয়ে যাবে, তাই তো? তো এই যখন ধরো টাচ হচ্ছে, তার মানে কি, এনবিসি যখন ম্যাগনেট হয়ে থাকছে তখন এটাকে টেনে রাখছে এবং তার ফলে মোটরটা সাপ্লাই পাচ্ছে। এবার ধরো এনবিসিটাকে আমি কোথা থেকে সাপ্লাই দিয়েছি দেখে নেবো। এনবিসির একটা সাপ্লাই দিয়েছি ধরো এই যে এল থ্রির এই পয়েন্ট থেকে দিয়েছি একটা সাপ্লাই, ডিরেক্ট আমি এনবিসি তে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা এবার বুঝেছি। আরেকটা সাপ্লাই কোত্থেকে দিয়েছি, এই দেখো এল ওয়ানের এদিক থেকে নিয়ে এসে আমি আমার যে যে সেফটি ডিভাইসেস গুলো লাগানোর দরকার সেইগুলো ভায়া করে আমি এনবিসি তে দেবো। হুম। যেমন ধরো আমাদের বাড়িতে লাইনটা আসে, কি কি ভায়া হয়? মেন সুইচ ভায়া হয়, মিটার ভায়া হয়, তারপরে এমসিবি ভায়া হয়, তারপরে তো আমাদের বোর্ডে আসে। হুম। সেরকমই আমি এইসব সেফটি ডিভাইসেস গুলো ভায়া করে তারপর লাইনটা দেবো। তো প্রথমেই আমি কোথায় আনলাম দেখো, এই যে দেখতে পাচ্ছ দুটো পয়েন্ট আছে, এগুলো কি? ওয়েলার। এই বিপ্লব, এটা কি? ওয়েলার। ওয়েলার কি? ওয়েলার তো এইগুলো, এই যে রেজিস্ট্যান্সের মতো চিহ্ন আছে, এইগুলো ওয়েলার। আর যে এখানে যে পয়েন্টটা আছে দেখো, যেটা আমি গোল দাগ দিলাম, ওটা কি? এটা তো ওয়েলারই তো লেখা হয়েছে নাকি? ওয়েলার টিপি লেখা আছে। ওয়েলার টিপি, মানে এটা, মানে এটা কাট হয়ে যেতে পারে মানে, বা ওয়েল, হয়ে ওয়েল যেতে পারে। টিসিও বলতে পারো, ওয়েল টিসিও বলতে পারো, হ্যাঁ। কাট হয়ে যেতে পারে। ওয়েল টিসি বললে কি বলবো? ওভারলোড ট্রিপিং কয়েল, হুম। ঠিক আছে? এই ওয়েলারটা ধরো এখানে যেমন এই কন্ট্যাক্টের সাথে এরকম একটা আয়রন বার দিয়ে যুক্ত থাকে, তেমনি এই ওয়েলার গুলোর সাথেও একটা বাইমেটালিক স্ট্রিপ জয়েন করা থাকে। ধরো যদি এল ওয়ানটা ধরো সাপোজ ওভারলোড নিচ্ছে, তখন কি হবে? এটা হিট হয়ে গিয়ে এই যে বাইমেটালিক স্ট্রিপটা, এই যে কন্ট্যাক্টরটা দেখো এখানে যুক্ত আছে, এটাকে নিচের দিকে ঠেলে দেবে। নিচের দিকে যখনই ঠেলে দেবে, এটা ওপেন সার্কিট হয়ে গেল। ওপেন সার্কিট হয়ে গেলে কি হচ্ছে, এইদিকে দেখো সাপ্লাইটা গিয়ে এনবিসি কে ম্যাগনেট করতে পারছে না। এবার যখনই এনবিসি কে ম্যাগনেট করতে পারবে না, কি হবে? এনবিসি তখন এই যে আয়রন বারটা আছে, এটাকে ওপর দিকে ঠেলে দেবে, ওপর মানে ছেড়ে দেবে। ও আকর্ষণ করে রাখছিল, তখন যদি ও সাপ্লাই না পায়, ও ম্যাগনেটই হতে না পারে, ও এটাকে টেনে রাখতে পারবে না। টেনে রাখতে না পারলেই যখনই ছেড়ে দেবে, দেখো কন্ট্রাক্টর গুলো আবার তোমার ওপেন পজিশনে চলে যাচ্ছে, এই যে দেখো ওপেন পজিশনে চলে যাচ্ছে, তার জন্য আবার মোটর অফ হয়ে যাবে। এইটা তো বুঝলাম, কিন্তু এই যে ওয়েলার এর সাথে যে একটা আয়রন বার আছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার মানে এটার কাজটা কিরকম হলো তাহলে? এইটা একটা মেকানিকের মেকানিজম বলতে পারো। তোমার যদি এই ওয়েলারটা কি, মানে ধরো এই আমি সেট করে রেখেছি 5 অ্যাম্পিয়ারের ওয়েলার, মানে কি, এর মধ্যে থেকে যদি 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যায়,
তখন কি করবো ওয়েলারটা, তখন ওয়েলারটা হিট হয়ে যাবে, হিট হয়ে বায়োমেটালিক যে স্ট্রিপটা থাকবে এটাকে নিচের দিকে ঠেলে দেবে। যখনই ঠেলে দেবে কি হবে, এই কন্ডাক্টর জুড়ে আছে এটা ছেড়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। বায়োমেটালিক মানে ধরুন মানে ওই তাপ। দুটো দুই ধরনের ধাতু, মানে ধাতু থাকবে ওই যে ইস্ত্রি মেশিনে যেরকম থাকে ওই নাকি স্যার? মানে ওটা তাপ, মানে যদি ওর মধ্যে হিট উৎপন্ন হয়, হিট জেনারেট হয়, ওটা তখন বেড়ে যায়, বেড়ে গিয়ে এটাকে ও, ঠেলে দেবে, ওটা ছেড়ে দিলে ওখানে তো কাট হয়ে যাবে কাট তাহলে। হয়ে যাবে। এটা যখনই কাট হয়ে যাচ্ছে কি, তখন এদিকে সাপ্লাই এসে এনবিসি পর্যন্ত পৌঁছতে পারছে? পারছে না, না পারবে না। স্যার, ওই যে আরেকটা ব্যাপার ছিল না স্যার, এই হ্যাঁ, যে যখন এল অনের যে আমরা সাপ্লাইটা পাচ্ছিলাম, হ্যাঁ, মানে এখান প্রথম থেকে, যখন মানে এনবিসি টা প্রথম যখন ম্যাগনেটাইজ হলো তখন তখন তো এখান এই থেকে যে এল পাচ্ছিল, অনের ও এখান থেকে সাপ্লাইটা পাচ্ছিল। এবার যখনই আমি অন হ্যাঁ সুইচটা ছেড়ে দেবো তখন কি হবে, এটা ডিসকানেক্ট হয়ে গেলেও অন সুইচটা ধরো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখো অন সুইচের প্যারালালে একটা অক্সিলারি কন্ট্যাক্ট লাগিয়ে রেখেছি, যেটা হ্যাঁ হ্যাঁ প্রথম অবস্থায় যখন এইটা ক্লোজ থাকবে তখন কি হবে, ও এখান থেকে সাপ্লাই জুড়ে গেল। ও এবার যখনই ছেড়ে দেবে কিন্তু এই অন সুইচটাও ছেড়ে গেলেও এইটা কিন্তু জুড়েই থাকে, মানে অক্সিলারি কন্ট্যাক্টে জুড়ে টাচ থাকবে, হয়েই হ্যাঁ। থাকে। ঠিক আছে স্যার, এবার বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো আর কারো কিছু সমস্যা, বিপ্লব, অনিশা, আর কিছু সমস্যা আছে তো বলতে পারো 10টা থেকে। কারো কিছু সমস্যা নেই তাই তো, বিপ্লব? স্যার সমস্যা না থাকলে স্টেটটা একটু সংক্ষেপে বলে দেন তাহলে। কি? সমস্যা নেই, সমস্যা নেই স্যার, স্টেটটা একটু আমার বলে দেন স্যার। আমি বুঝতে পারছি না, কথাটা একটু আটকাচ্ছে একটু। স্যার বলছি যে এটা কারো মনে হয় সমস্যা নাই স্যার, কেউ তো বলতেছে না স্যার, তাহলে সেটাই, স্টার ডেল্টা আবার একটু যদি বলে দিতেন স্যার। স্টার ডেল্টা তো অবশ্যই বলে দেবো, তুমি আগে স্টার ডেল্টাটা একবার ইউটিউবে দেখো, করানো হয়েছে, ইউটিউবে দেওয়া আছে, তুমি আগে ইউটিউবে দেখো, দেখে আশা করি অনেকটা বুঝতে পারবে। তুমি আগে কি নিজে বোঝো সেটা আগে বোঝো, তারপরে কি হচ্ছে নেক্সট ক্লাসে আমাকে বলো, আমি অবশ্যই আবার বুঝিয়ে দেবো, কিন্তু আগে তুমি ইউটিউবটা দেখো, ঠিক আছে, আমি লিংক দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে। আচ্ছা, তো আমি আজকে আমাদের টপিক কি, অটো ট্রান্সফরমার স্টার্টার। আমরা স্টার ডেল্টা যে স্টার্টার পড়েছি তুলনামূলক তার মতোই কাজ, একটু ডিফারেন্ট, তো সেটা বলে দেবো। তো অটো ট্রান্সফরমার স্টার্টার আমরা জেনারেলি ইউজ করে থাকি থ্রি ফেজ স্কুইরেল কেজ মোটরের ক্ষেত্রে, যেরকম অটোমেটিক, অটোমেটিক বলি, তোমার স্টার ডেল্টা স্টার্টারটা ইউজ করছি স্কুইরেল কেজ মোটরের ক্ষেত্রে, সেরকমই স্কুইরেল কেজ মোটরের ক্ষেত্রে ইউজ করি। কিন্তু আমরা স্টার ডেল্টা স্টার্টার কত থেকে কত এইচপি পর্যন্ত মোটরের ক্ষেত্রে ইউজ করতাম, বিপ্লব? আমরা কত থেকে কত এইচপি মোটরের ক্ষেত্রে ইউজ করতাম? স্যার 8 অবধি তো। আউট অফ দি, অনিশা? স্যার কি বললেন? স্টার ডেল্টা স্টার্টারটা আমরা কত এইচপি থেকে কত এইচপি মোটরের ক্ষেত্রে ইউজ করে থাকি? ও আপ টু 5 মানে সরি 5 to 20 এইচপি। হ্যাঁ, রাইট। আপ টু 5 হচ্ছে ডল স্টার্টার ইউজ করি, 5 to 20 হচ্ছে আমি স্টার ডেল্টা স্টার্টার ইউজ করি, আর তারপরে হ্যাভিং ক্যাপাসিটি অফ 25 বা মোর দ্যান 25, মানে 25 থেকে মোর দ্যান 25 যে মোটরগুলো আমরা ইউজ করে থাকি, তার জন্য তার স্টার্টার হিসেবে আমরা ইউজ করব অটো ট্রান্সফরমার স্টার্টার। তো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো যে অটো ট্রান্সফরমার কাকে বলবো, কিরকম দেখতে হয় অটো ট্রান্সফরমার? পড়ি নাই স্যার, পড়ি নাই পড়ো না? স্যার, পড়ি নাই মানে এগুলো স্যার পড়ানো হয় নাই স্যার। পড়ানো হয় নাই? তো রাজ রাজ স্যার পড়ায়নি না? অটোটা ক্লাস কিছুই করেনি? পড়া নাই স্যার, এ তো ক্লাস না করে? সুইচ শিখেছি স্যার, তাও ওই দীপক স্যারের কাছ থেকে সুইচিংটা। কি অবস্থা, এরকম করলে হয়? তবু তো ধ্রুব ধ্রুব ক্লাস করতে, এই ধ্রুবই বলি, বিপ্লবারে তো ফার্স্ট ইয়ারে স্যারের ক্লাস করেছে। এই অটো বলেন স্যার, ট্রান্সফরমার কি বলেন। বুঝতে পারছো বিপ্লব, অটো ট্রান্সফরমার কাকে বলবো? মানে পড়েছি এখন, অনেক পড়লেই তো বুঝেছি, একবার বলেন। এ কে বলছে অটো ট্রান্সফরমার পড়ানো নেই? সব পড়ানো হয়ে গেছে।
পড়ানো হয়েছে, অবশ্যই পড়ানো হয়েছে। তুমি যদি এবার ক্লাসে জয়েন না করে থাকো তো কি করে আর কি হবে বলো? অটো ট্রান্সফরমারে কি থাকে আমরা জানি, যে ট্যাপিং থাকে। আমরা সিঙ্গেল কয়েল, অটো ট্রান্সফরমারে আমরা নরমালি ট্রান্সফরমারে কটা কয়েল থাকে জানি? দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। কিন্তু অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, যেটাই প্রাইমারি সেটাই সেকেন্ডারি, তাই তো? এইটাই একটাই কয়েল থাকে। এবার ধরো এখানে যদি আমি সাপ্লাই দিই 240 ভোল্ট, তাই তো? তাহলে আমি এই পয়েন্টটায় কত পাবো? এই বিপ্লব, হ্যাঁ স্যার, এই পয়েন্টটায় আমি কত পাবো? এই নিচের পয়েন্টটা 240 দিয়েছেন হুম। ইনপুট ট্যাপিং করা থাকলে 240ই পাবো। 0 থেকে 240 যদি হয় নিউট্রাল আর ফেজ, তাহলে আমি এখান থেকে ভাগ হয়ে যাবে তো, কয়েলের টানের উপর ডিপেন্ড করে যে ও কতটা আমার ভোল্টেজ আমি আউটপুট পাবো, তাই তো? তো সাপোজ এখানে আমি পেলাম হচ্ছে 90 ভোল্ট। সরছে না কেন? এখানে পেলাম 90 ভোল্ট, এখানে ধরো পেলাম 180 ভোল্ট। তো এরকম ট্যাপিং করে করে আমরা পাই। তো অটো ট্রান্সফরমারটা আমরা কেন, স্টার্টারটা কেন ইউজ করব? আচ্ছা, কার মাইকটা আওয়াজ হচ্ছে, একটু মিউট করো। কার মাইক আওয়াজ হচ্ছে, একটু মিউট করো। দেখো, এই যে ছবিটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা অটো ট্রান্সফরমার স্টার্টারের ছবি। তো আগের দিন তোমরা যে স্টার্টারটা পড়েছো, দেখো কিন্তু তার মতোই দেখতে কতটা, শুধু ডিফারেন্স কোথায়? মানে কি বলে, স্টেপ আপ ট্রান্সফরমার কি অটো ট্রান্সফরমার বলা হয়? হ্যাঁ, অটো ট্রান্সফরমারকে আমরা স্টেপ আপ করতে পারি যদি আমি তার পাক সংখ্যাটা বাড়িয়ে দিয়ে থাকি। তার পাক সংখ্যাটা যদি আমি বাড়িয়ে দিয়ে থাকি, সেটার থেকে আমি সাপ্লাই দিচ্ছি 240 ধরো, কিন্তু আমি তার থেকেও বেশি নিতে পারি আর কমও নিতে পারি অটো ট্রান্সফরমার থেকে। সেটাই তার বৈশিষ্ট্য। আচ্ছা, তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে আমরা আগের দিন পড়েছিলাম কি, স্টার ডেল্টা স্টার্টের ক্ষেত্রে ঠিক এরকমই কানেকশন থাকে, এনবিসি থাকে, ওএলসি থাকে। শুধু আমার সেখানে স্টার আর ডেল্টাতে কানেকশন হচ্ছিল, কিন্তু এখানে ডিরেক্টলি কানেকশন হয়ে যাবে। কিরকম? ধরো এখানের ক্ষেত্রে কি হয়, আমার স্টার ডেল্টা স্টার্টারে কি ছিল, নিচের দিকে ছিল স্টার্ট, ওপরের দিকে ছিল রান। এখানে দেখো ওপরের দিকে স্টার্ট, নিচের দিকে রান। তার মানে প্রথমে আমাকে যখন অপারেট করব কি, ওপরের দিকে করতে হবে। করার পর মোটরটা যখন 75% স্পিড ওর রানিং হয়ে যাবে, তখন আমি এবার এটাকে নিচের দিকে করে দেবো। বুঝে গেল? এবারে অ্যাপ্লিকেশনটা দেখো। আগের দিনের ছবিটা এই ছবিটা তো একই ছবি না স্যার? না, একই না, পুরোটা একই না, কিছুটা দেখতে এক। এর গঠনটা মোটামুটি দেখতে এক, কিন্তু পুরোটা এক না। আগের দিন অটো ট্রান্সফরমার ছিল না, এখানে দেখো অটো ট্রান্সফরমার আছে। দেখো প্রতিটা ফেজ কি আছে, এটা কি একটা মুভেবল, ধরো কন্ট্যাক্ট, এটা মুভেবল কন্ট্যাক্ট, যার সাথে কি কানেক্ট আছে, আমাদের হ্যান্ডেলটা কানেক্ট আছে, ঠিক আছে? এবার এই মুভেবল কন্ট্যাক্টের মধ্যে দেখো প্রতিটা যে মোটরের একটা টার্মিনাল, তার সাথে কি একটা টার্মিনালের সাথে মানে কি তিনটে ফেজ, আর ওয়াই আর বি তিনটে যাবে স্টেটারের মধ্যে। তো তার মধ্যেই লাইন 1 লাইন 2 লাইন 3টা হচ্ছে আর ওয়াই বি, আর এই যে M1 M2 আর M3 মোটরের তিনটে টার্মিনাল, যেটাকে আমি হয়তোবা স্টারে করেছি কানেক্ট, হয়তোবা ডেল্টাতে করেছি। তো ধরো মোটরের যেই প্রান্তগুলো আছে, এবার ধরো লাইন আসছে, লাইন এসে কোথায় যাচ্ছে, প্রথমে মুভেবল কন্ট্যাক্টের প্রান্তে একটা লাইন আসছে। এইগুলো কিন্তু ফিক্স, আগে বুঝে নাও কোনটা ফিক্স। এই যে দেখো এইগুলো আছে, এইগুলো কিন্তু প্রতিটা ফিক্স, বোঝা গেল? এইগুলো ফিক্স। আমি যদি হ্যান্ডেলটাকে নিচের দিকে করি তখন এইগুলো আবার এদিকে চলে আসবে, কিন্তু এইগুলো ফিক্স।
তাহলে দেখো আমি প্রথমে স্টার্ট অবস্থাটা বোঝাচ্ছি, ধ্রুব ভালো করে শুনবে। প্রথমে আমি স্টার্ট কন্ডিশনটা বোঝাবো যে স্টার্ট হলে কিভাবে কি লাইনটা পাচ্ছে। আমি যখন ধরো মোটরটাকে স্টার্ট করলাম তখন কি হবে, লাইন 1 এখানে এসে উপস্থিত, আর মোটরে দেখো কোত্থেকে লাইন গেছে, এখান থেকে মোটরে লাইন গেছে। তার মানে কি আমার সার্কিটটা কমপ্লিট করতে হবে যে কোনো ভাবে। সার্কিটটা কোত্থেকে কমপ্লিট হচ্ছে দেখো, লাইন ধরো L3টা এখানে আসছে, এখানে এসে এই কন্ট্যাক্টর হয়ে অটো ট্রান্সফরমারে গেল। অটো ট্রান্সফরমারে যখনই যাচ্ছে, এবার অটো ট্রান্সফরমার থেকে আবার এই যে ট্যাপিং এর মাধ্যমে একটুখানি বেরিয়ে এলো, বেরিয়ে এসে এই কন্ট্যাক্টে এলো এবং এখান থেকে M1 এ বেরিয়ে গেল। বোঝা গেল কিভাবে লাইনটা পাস হচ্ছে অটো ট্রান্সফরমার ভায়া হয়ে? এটা কি বুঝতে পারলে কিভাবে পাস হচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। তো এই যে পাস হচ্ছে, এবার আমি তাহলে অটো ট্রান্সফরমারটা কেন ইউজ করলাম? আমি তো ডিরেক্টলি লাইন 1 এনে এখানে জুড়ে দিতে পারতাম, এখানে জুড়ে দিলে আমার M1 এ সাপ্লাই চলে যেত, তাই তো ধ্রুব? কিন্তু আমরা অটো ট্রান্সফরমারটা কেন ইউজ করলাম? আমরা স্টার্টার কি জন্য ইউজ করি বলতো? যে স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, স্টার্টিং কারেন্টটা কমানো যায়। স্টার্টিং কারেন্টটা কমানোর জন্য, এবং ধরো প্রথমে যাতে ও পুরো সাপ্লাইটা না পায়। তো ধরো ওখানে 240 ভোল্ট এসে, প্রতিটা ফেজ তো সিঙ্গেল ফেজ এক একটা 240 ভোল্ট, এই ধরো এখানটা এলো, এই পয়েন্টটায় ধরো 240 ভোল্ট, এখানটায় কিন্তু ও কিছুটা কমে যাবে, তাই তো? এখানটা পুরো জিরো, ওপরেরটা পুরো জিরো থাকবে, মিডল পজিশনটায় আছে ধরো তোমার কত, 180। সাপোজ সাপোজ একটা ধরে নাও যে 180 আছে। তো এই 180 যা তাহলে মোটরটা আমার কত পাচ্ছে, ভোল্টেজ কত পাচ্ছে, এই পজিশনে গিয়ে এখান থেকেও পাস আউট হয়ে যাচ্ছে, ওপরেরটা দিয়ে যাচ্ছে না, তার মানে কত পাচ্ছে, 180। 180 বা সাপোজ 58% পাচ্ছে। তো সেটা পেয়ে এইখানে একটা করতে হবে স্যার। এই এল অন এর যে মানে যে ধরুন 240 ভোল্ট, 240 ভোল্ট মানে ওই যে ফিক্স এর একদম প্রান্তে মানে ভোল্ট যেটা আছে ওই অবধি, তাহলে কি 240 ভোল্টই থাকবে? এই দেখো এই 240 ভোল্ট, এখানে 240 ভোল্ট, যেখানে নিচে আমি দাগটা দিলাম, ওপরে কিন্তু জিরো, এই পয়েন্টটাতে জিরো। ট্রান্সফরমার কি হ্যাঁ হ্যাঁ এই তো এরকম তো, ধরো আমি নিচে দিলাম 240 ভোল্ট, ওপরে কিন্তু জিরো, এখান থেকে একটু বেড়ে বেড়ে আসবে, ধরো 90, 180, 240, আমি যদি ট্যাপিং বের করে থাকি, মানে ওপর যত উপরে যাবে কমতে থাকবে, বুঝেছো? স্যার, উপরে কি রেজিস্ট্যান্সের জন্য নাকি? হ্যাঁ, কর ট্রান্সফরমার তো নাহলে কি হয়, রেজিস্ট্যান্সটা না দিলে আমি ফেজ নিউট্রাল দেওয়া মানে তো শর্ট হয়ে যাবে, হ্যাঁ, হবে নাকি? শর্ট হয়ে যাবে তো। সে তো short। তাহলে আমি কি করছি, তাহলে এই যে আমার যদি ওপরে হয় কত, ওপরে হয় জিরো, নিচে হবে তাহলে 240, এবং মাঝখান থেকে যে ট্যাপিং ধরো আমরা বের করছি, সাপোজ এটা হচ্ছে ধরো 90, এটা ধরো 150, এটা ধরো 180, এই সরি আমার একটু ভুল হয়ে গেল, ওপর দিক থেকে করে ফেলছি, উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে। ওপর দিকে ধরো 90, মাঝখানেরটা 150, সাপোজ এটা ধরো 180, এবং শেষে এসে 240, ঠিক আছে? তো ধরো আমার 240 এই পজিশনে গিয়ে যখন এখান থেকে বেরোচ্ছে, তার মানে 240-এর 58% আমরা M1 টার্মিনালকে দিচ্ছি, তাই তো? এবার যদি ধরো আমরা এখান থেকে দিতাম, এই ওপরের পয়েন্টটা থেকে দিতাম, ওপরের পয়েন্টটা থেকে দিলে কি হতো, তখন আরো ভোল্টেজ কমে যেত, তাই তো? আরো কম ভোল্টেজ তো মোটরে যেত, যেহেতু ও পুরোটা অতিক্রম করে যাচ্ছে, যেরকম আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পড়েছি ঠিক সেরকম। বোঝা গেল বিপ্লব? ধ্রুব? স্যার বুঝেছি একটু স্যার আমি। ঠিক আছে, তাহলে এইটা আমি স্টার্ট অবস্থায় এরকম তোমার ভায়া হয়ে এটা M1 টার্মিনালে গেল, তেমনি প্রতিটার L2টারও ঠিক একই ব্যাপার, L2 এতেও যা হচ্ছে তারপর L1 এতেও তাই হচ্ছে। তাহলে এটা তোমার স্টার্ট হয়ে গেল। এবার স্টার্ট হওয়ার পর যখন ওটা 75% স্পিড রান করে যাবে, মানে 75% স্পিডও ঘুরে নেবে, তখন আমরা কি করবো, এই হ্যান্ডেলটাকে আবার নিচের পজিশনে আনবো, মানে রান পজিশনে আনবো। যখনই আমি রান পজিশনে আনছি, তখন কি হচ্ছে, ধরো এই হ্যান্ডেল দুটো নিচের পজিশনে আসছে, তোমরা একটা দেখতে পাচ্ছ কাটা কাটা দাগ দেওয়া আছে। যখনই নিচের পজিশনে আসছে, আমি L3টা দিয়ে ধরো দেখাচ্ছি, এই ধরো L3 ভায়া হয়ে নিচের আসছে, ডাইরেক্ট ও OLC ভায়া হয়ে ডাইরেক্ট লাইন পেয়ে যাচ্ছে। তাহলে এখানে কোথাও ভোল্টেজ ড্রপ হচ্ছে?
স্যার ওএলসি টা কি স্যার? দেখো তাহলে সবকিছু পড়ে এখন বলে ওএলসি কি? তোমরা এমন এমন কি মাঝে জানো এক ওই একটা করে কোয়েশ্চেন করো, সব বুঝে গেলে আমাকে জিজ্ঞেস করছো ওএলসি কি? ওভারলোড কারেন্ট, ঠিক আছে স্যার। ওভারলোড কয়েল, ঠিক যেটা আছে তোমরা ওয়েলার আর ওএলসি তো একই জিনিস। আচ্ছা ঠিক আছে স্যার। এবার বুঝতে পেরেছো? তাহলে বলো, আমরা যখন স্টার্ট থেকে 75% স্পিড যখন ও রান করে নিল, তখন আমরা যখন রানিং কন্ডিশনে নিচে হ্যান্ডেলটাকে নামাবো, তখন কি হবে? এই যে ওপরের এই যে ফিক্স কন্ট্যাক্ট গুলো কি হবে? এসে ওএলসির সাথে বলতে এরকম থাকবে ভাবে না। টাচ হবে, এই কয়েলের সাথে টাচ হবে। যখনই টাচ হচ্ছে কি হচ্ছে দেখো, লাইনটা কিভাবে পাস হচ্ছে। L3 থেকে ধরো সাপোজ এখানে এলো, এখানে এসে এই কন্ট্যাক্টরের মাধ্যমে এই পয়েন্টটাতে এলো, এখান থেকে ওএলসি ভায়া হয়ে আবার এই কন্ট্যাক্টটাতে যাচ্ছে, এবার এখান থেকেও ডিরেক্ট M1 এ চলে যাচ্ছে। তার মানে কোথাও কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তাই তো? না। আমরা কি জানি, রান কন্ডিশনে আমরা কি ভোল্টেজ ড্রপ করি বিপ্লব? হ্যাঁ স্যার। রান কন্ডিশনে কি না না আমরা ভোল্টেজ ড্রপ করি? রান কন্ডিশনে ভোল্টেজ ড্রপ করলে মোটর চলবে কি করে? চলবে না। আমরা আমাদের কাজ কি, স্টার্টিং কারেন্টটাকে কমানোর জন্য, যার জন্য আমরা প্রথমে স্যার যখন স্টার্ট করব। স্যার এর মেন ফান্ডামেন্টাল হচ্ছে স্যার মোটরটা যাতে প্রথম রান অবস্থায় পুড়ে না যায়, না, প্রথম সেই জন্য স্টার্টিং প্রথমে অবস্থায় যাতে ভোল্টেজ ওর না কোনো ক্ষতি হয়। মানে হ্যাঁ মানে মোটরটা যাতে কোনো ক্ষতি না হয়, বা মোটরের সাথে যে লোড গুলো থাকে, বিভিন্ন হুম লোড থাকতে পারে, আরো 5টা মোটর থাকতে পারে, কি আরো অন্যান্য ইকুইপমেন্ট থাকতে পারে, সেগুলো যাতে হাই ভোল্টেজ নিয়ে নেওয়ার ফলে পুড়ে না যায়, সেই জন্য হুম প্রথমে হুম আমার ভোল্টেজটাকে ড্রপ করতে হবে। করে আমার মোটরটা যে মানে যে ভোল্টেজে মানে ফুল রান করবে মানে ওয়ার্ক করবে, হুম সেই ভোল্টেজটাকে আমাকে পরের স্টেপে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল। আপনি আজ দুদিন ধরে যে ছবি দুটো বললেন, সেই ছবি দুটোর মেন উদ্দেশ্য। রাইট, এটাই তাহলে মেন উদ্দেশ্য। ধ্রুব, বোঝা গেল তো বিপ্লব যেটা বললো? ঠিক আছে। যে আমার প্রথমে শুধু কাজটা এটুকু। ওকে। টর্ক কমানোর জন্য তো মানে হ্যাঁ টর্কের জন্য তো একটা কারেন্ট কমানো হয়, সেটা এটা টর্ক একটা কারণ মনে বাড়ানোর হয় জন্য, টর্ক কমানোর জন্য না, আমার স্টার্টিং কারেন্টটাকে কম করতে হয়, তবে হাই টর্ক হয়। কিন্তু আমরা কি জানি, স্কুইরেল কেজ মোটরে স্টার্টিং টর্ক কমই। ওকে আমরা রোটর রেজিস্ট্যান্সটাকে যেহেতু কমাতে পারছি না, তার জন্য স্কুইরেল কেজ মোটরে স্টার্টিং টর্ক, যতই তুমি স্টার্টিং কারেন্ট কমাও না কেন, ও স্টার্টিং টর্ক কিন্তু ইমপ্রুভ হবে না। কেন হবে না? একটা কারণ, যে রোটর সার্কিটটা যেহেতু লাগানো নেই। অলরেডি হ্যাঁ শর্ট থাকে, স্লিপ রিং এর মতো রেজিস্ট্যান্স লাগানো নেই রোটরের সাথে, তার জন্যই হতে পারে না। বুঝে গেল? ঠিক আছে স্যার। তাহলে তোমরা স্টার্ট কন্ডিশনটা বুঝতে পারলে যে কিভাবে স্টার্ট হচ্ছে মোটরটা, রান কন্ডিশনটাও বুঝতে পারলে। যেমন ধরো L3টা এসে এখান থেকে ডিরেক্টলি পাস আউট হয়ে গেল, তেমন L2টাও এখান থেকে আসবে, এই ওএলসি ভায়া হয়ে এখান থেকে গিয়ে আবার M2 তে চলে যাবে, মানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। কত হর্সপাওয়ার মোটরের জন্য ব্যবহার করা হয় স্যার? এইটা 25 থেকে আপ টু অ্যাভাব। আচ্ছা, তো আমরা এই স্টার্টারটা কি দেখলাম, স্টার্ট আর রান কন্ডিশনে কিভাবে অপারেট হচ্ছে দেখলাম। এবার যে দেখতে পাচ্ছ তোমরা এনবিসি আর স্টপ সুইচ, এটার সাথে কিভাবে কানেকশন থাকবে। আগের দিন যেরকম ছিল তোমার ইয়ের সাথে, স্টার ডেল্টা স্টার্টারে কি ছিল, যে এনবিসিটা কি করে সাপ্লাই পাচ্ছে, এই ধরো এই পয়েন্ট থেকে একটা তোমার এসে ডাইরেক্ট চলে যাবে এনবিসি তে, আর একটা পয়েন্ট থেকে এসে মানে আরেকটা লাইন থেকে, এটা ধরো কোত্থেকে পেলো, L1 থেকে পেলো। আবার ধরো L2 থেকে একটা এসে কি হবে, সেটা স্টপ সুইচ ভায়া হয়ে তারপর এনবিসি তে যাবে। যখন যেন আমি স্টপ সুইচটাকে যদি প্রেস করি, প্রেস করলে কি হবে, এনবিসিটা ম্যাগনেট হয়ে ছেড়ে দিলে হ্যান্ডেলটাকে আবার অফ পজিশনেও পাঠিয়ে দেবে। বোঝা গেল? আগের দিনে যেরকম বিপ্লব পড়েছিল ঠিক সেরকম। স্যার এটা আবার একটু বলুন তো স্যার, হ্যান্ডেলটা। ধরো এনবিসি সাপোজ এখান থেকে L3 থেকে L1 থেকে একটা সাপ্লাই পেয়ে গেছে, আবার L2 থেকে একটা সাপ্লাই পেয়ে গেছে। ধরো এটা ক্লোজ আছে, এর স্টপ সুইচ মানে কি, নর্মালি ক্লোজ যে সুইচটা থাকে। এবার ধরো তুমি মোটরটাকে যখন অফ করতে যাও, তখন এই স্টপ সুইচটাকে যদি তুমি প্রেস করো, এখন আমি দেখাতে পারি, এই স্টপ সুইচটাকে যদি প্রেস করো কি হবে, কানেকশনটা তো ব্রেক হয়ে যাবে। স্টপ সুইচের কানেকশনটা কিরকম আছে দেখো, কন্ট্যাক্টর দিয়ে প্রেস আছে, এটা সবসময় ধরো টাচ থাকে। এবার তুমি যখনই এটাকে প্রেস করবে কি হবে, এটা উপর দিকে উঠে যাবে, তখন আর এর মধ্যে কোনো টাচ থাকবে না।
কন্ট্যাক্ট থাকবে না, লাইনটা যেতে পারবে না। বোঝা গেল? এই যে এখানে স্টপ সুইচটা আছে দেখো, আগের দিনে যেরকম পড়েছো ঠিক সেরকম। যখনই স্টপ সুইচটাকে তুমি প্রেস করছো তখন এনবিসিটা সাপ্লাই পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, এনবিসি তখন আর ম্যাগনেট থাকবে না। ম্যাগনেট যখনই না না থাকতে পারবে তখনই হ্যান্ডেলটাকেও কি করবে, ছেড়ে দেবে। এনবিসির কাজ কি, ও হ্যান্ডেলটাকে নিচের দিকে টেনে রাখে। কিনে রাখি। তো এবার যখন ও ম্যাগনেট হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে, যখন এখানে ব্রেক হয়ে যাবে, ও ম্যাগনেট হতে আর পারবে না। ম্যাগনেট হতে না পারলে ও তখন হ্যান্ডেলটাকে আবার অফ পজিশনে পাঠিয়ে দেবে, ছেড়ে দেবে। প্রথম পজিশন আর কি। অফ পজিশনেও পাঠিয়ে দেবে, মানে মোটর তখন অফ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে? হুম। আচ্ছা, তো এটা